নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির চতুর্থ পর্ব। আমি আবারও জানিয়ে রাখি, আমার চ্যানেলে অনেক গল্প উপন্যাস রয়েছে। দুটি চ্যানেল রয়েছে, গল্পে গল্পে গাথা মালিকা ছাড়াও গল্পে গল্পে কিছুক্ষণ নামে। সেই চ্যানেলটিতেও আমি ছোট গল্প পড়ে থাকি। আপনারা দুটি চ্যানেল একটু ঘুরে দেখবেন। যদি ভালো লাগে প্লেলিস্ট থেকে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনবেন। আসুন শোনা যাক আজকের পর্বটি। এইবার দ্বিতীয় অঙ্কের শেষ দৃশ্য। এ দৃশ্যে ভাগ্য অদৃষ্ট যদি মানো, তবে ভাগ্য অদৃষ্ট। যদি বিচিত্র কার্যকারণ বলো, তবে তাই। তারই বিচিত্র সমাবেশ, এবং তারই মধ্যে পড়ে নীরা করলে নিষ্ঠুর সংগ্রাম। যত আঘাত এলো তত আঘাত করলে সে। মার সে পড়ে পড়ে খায়নি, আর আঘাত করলে সে। হার জিত ঠিক হয়নি, তবে সে হারেনি। আঘাতে আহত হয়ে শুয়েও পড়েনি। সিন্দুর চিহ্নহীন মাথার সিঁথিটাকে সে মনে করে অপরাজয়ের চিহ্ন। দ্বিতীয় অঙ্কের শেষ ৪৫ সালের ডিসেম্বরে আরম্ভ, ৪৯ সালের শেষ পর্যন্ত প্রসারিত, ৪ বৎসরের বেশি। তবে মার সে একা খায়নি, জ্যাঠাইমাও খেয়েছেন। থাক, নাটকের নিয়ম পরের পর সাজানো। শুধু নাটকেরই বা কেন? ভগ্নক্রম, এলোমেলো যা কিছু তাই বিশৃঙ্খল, অনিয়ম। যবনিকা তোলে। ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাস। নীরা পড়ছে মুখ গুঁজে। সামনে তার পরীক্ষা। অপরাহ্ন বেলা। দৃশ্যপট তার মায়ের সেই ঘরখানি। সেই দিনই সন্ধে পর্যন্ত সব বের করিয়ে দিয়ে সেই রাত্রি থেকে বাস করছে। ঘরখানাকে যথাসাধ্য পরিচ্ছন্ন এবং নিজের মতো করে সাজিয়ে নিয়ে সেই দিন থেকেই আরম্ভ করেছে ছেদ পড়া জীবনের নূতন অধ্যায়, নূতন জীবন। সন্ধ্যায় জ্যাঠামশাইয়ের ঘরে এসে বলেছিল, আমার কয়েকখানা বই লাগবে। ভুরু কুঁচকে হারানবাবু প্রথমে কিছুক্ষণ কিছুই বুঝতেই পারেননি। সকালবেলা যাবার সময়ও দেখে গেছেন স্বেচ্ছায় বন্দিনী মৌন মুখ নীরার এক রূপ, যার তুলনা পায়ের তলার মাটি। সেই মাটি কোন প্রচন্ড শক্তিতে উদ্ধত শিখর শীর্ষ তুলে একটি পাহাড়ের মতো দাঁড়ালো। সংশয়পূর্ণ কণ্ঠে তিনি প্রশ্নও করলেন, নীরা? নীরা বলেছিল, হ্যাঁ আমি আর এভাবে থাকবো না, ঠিক করেছি। আবার আমি পড়াশোনা করব, বই চাই আমার। বই? কি বই? কিসের জন্য? ম্যাট্রিক পরীক্ষা দেব আমি। ম্যাট্রিক পরীক্ষা দেবে? যেন এর চেয়ে আশ্চর্য বা অসঙ্গত কিছু হতে পারে না। হয়তো এবার কিছু বলতেন কঠিন কথা, কিন্তু তার আগেই জেঠিমা ঘরে ঢুকলেন। জেঠিমা ঘরে ঢুকে হেনার চিঠিখানা তার হাতে দিয়ে বলেছিলেন, পড়ো, হেনা লিখেছে, আজকের ডাকে এসেছে। তুমি এ ঘর থেকে এখন যাও নীরা। নীরা চলে গিয়েছিল। কিছুক্ষণ পর জ্যাঠামশাই ডেকে বলেছিলেন, কখানা বই লাগবে? কত দাম? মুহূর্তের জন্য চুপ করে গেলেন। বোধ করি সংকোচ কাটিয়ে নিলেন এরই মধ্যে। তারপর গলা পরিষ্কার করে নিয়ে বললেন, তবে একটা কথা আমি বলে রাখি, তোমার জানা ভালো, তোমার মা যা রেখে গিয়েছিলেন তার আর খুব বেশি অবশিষ্ট নেই। তুমি বরং সুজিতের বই নিতে পারো, অজিতেরও বই আছে, নিতে পারো। নীরা বলেছিল, না, আমার নিজের চাই, নইলে দরকার মতো পাবো না। মনের মধ্যে আরো কঠিন কথা এসেছিল, টাকাটার হিসেবের কথা, কিন্তু সেটা বলতে পারেনি। একবার কুণ্ডু মশাইয়ের কথাও মনে হয়েছিল, কিন্তু তাও ভালো লাগেনি। বোধহয় এতদিন নীরব সহিষ্ণুতার অভ্যাসে খানিকটা স্তিমিত হয়ে গিয়েছিল সে। নীরবে দাঁড়িয়ে নখ খুঁটেছিল নীরা, শুধু দাঁতের উপর দাঁতের পাটি দুটো শক্ত হয়ে বসেছিল। জ্যাঠামশাই বলেছিলেন, যে কটা টাকা আছে আর তোমার অংশের বাড়ির একটা দাম ধরলে বিয়েটা অবশ্য গৃহস্থ ঘরে কোনো রকমে হতে পারে। জেঠিমা বলেছিলেন, পরীক্ষাটা দিতে চায়, তাতে বাধা দেওয়া উচিত নয়। এবার নীরা বলেছিল, বিয়ে আমি করতে চাইনি। আমাকে বিয়েই বা করবে কে? পরীক্ষাটা দিয়ে পাশ আমি করবই, কোনো চাকরি খুঁজে নিয়ে চলে যাব। আমাকে বরং টাকাটাই দিয়ে দেবেন, বলে সে চলে গিয়েছিল।
পুরনো বই নিয়েই পড়তে বসেছিল। যার তো ভাইরা এসে বিস্মিত হয়েছিল, ছোট দুটো। অজিত তা গ্রাহ্যই করেনি। সুজিত এসে শুধু বলেছিল, তুই বেরিয়েছিস, আমি খুশি নিলি। কেন? কারণ আমি সব জানি। মনাকে একদিন মার দিয়েছিলাম, ওকে চেপে বসেছিলাম, সেসব বলেছে আমার। কি করব, হেনার জন্য আমাকেও চেপে যেতে হয়েছে, কারণ মাদারকে তো জানিস। তিনিও জেনেছেন। জেনেছেন? তুই? না, হেনা নিজে চিঠি লিখেছে। আচ্ছা, পড়। আমার বইগুলো দেবো তাহলে। তবে একটা কথা বলছি নিরি, মাদার মার খাবেন এবার। মানে? দেখবি, এখন বলছি না। বলে সে চলে গিয়েছিল। সুজিত পড়া ছেড়েছে তাহলে। এ দৃশ্যে হঠাৎ নাটক এলো, ওই জেঠিমার উপর আঘাতের মধ্যে দিয়ে। সেদিন তখন অপরাহ্ন বেলা, সে পড়ছে। ঝি চাকরে কাজ শুরু করেছে। জেঠিমা এক ঘটকির সঙ্গে বড় ছেলের বিয়ের কথা বলছেন। এবার বড় ছেলের বিয়ের জন্য তিনি ব্যস্ত হয়েছেন। ব্যস্ত কথাটা পর্যাপ্ত নয়, উঠে লেগেছেন। বাজারের ফাউয়ের মতো তার বিয়ের কথাটাও আছে। সে অবশ্য একদিন বলে দিয়েছে, আমার বিয়ের কথা কইবেন না জেঠিমা। জেঠিমা বলেছেন, আচ্ছা, কিন্তু তবুও বলছেন। সে নিয়ে বাদ প্রতিবাদ বা বিদ্রোহ করবার তার এই মুহূর্তে সময় নেই বলেই সে আর কিছু করেনি। হঠাৎ সুজিত বাইরে থেকে বিচিত্র উল্লাসে ডাকতে ডাকতে ঘরে ঢুকল। মা, মা, কই মা? উল্লাসের বৈচিত্র্যের মধ্যে কৌতুক যেন উছলে পড়ছিল। জেঠিমা বিরক্ত ভরেই বললেন, কি, এই তো রয়েছি, বাইরে থেকে এমন করে চেঁচাচ্ছ কেন? সে উঠোনে ঢুকেই বললে, তোমার বড় ছেলের বিয়ে হয়ে গেল। সঙ্গে সঙ্গে হাতখানা উপরে তুলে উল্টে দিল। বিয়ে হয়ে গেল মানে? তোর বাবা বুঝি সেই পাটের দালাল হঠাৎ বড় লোককে কথা দিয়ে দিলে? আচ্ছা, আমিও দেখবো সে বিয়ে কি করে হয়। সুজিত হেসেই খুন। হাসছিস কেন? হাসছি কেন? বললাম বিয়ে হয়ে গেল, না তুমি বলছো তোর বাবা বুঝি পাকা করলে বিয়ে? না না, সব পর্ব খতম, বিয়ে শেষ। তুই কি নেশা করেছিস? বিয়ে হলো কখন? আজ দিনের বেলা রেজিস্ট্রি করে বিয়ে। আমি তো একজন সাক্ষী। পাটের দালালের মেয়ে নয়, সিনেমা স্টার এনাক্ষী বোস, ওরফে এনা বোস। ওরা আজ হোটেলে উঠেছে, সেইখানেই রাত্রে খাওয়া দাওয়া এবং বাসর। নীরার পড়া সহজে বন্ধ হতো না। সংসারের নানান আকস্মিকতার মধ্যেও পড়ে যেত। ঝনঝন করে কিছু পড়লে না। দুমদাম শব্দে বড় ভাই অজিত চাকর বা ঠাকুরকে মারলে না। ড্রয়িং রুমে বসে হঠাৎ সমবেত অট্টহাস্য হাসলে না। জ্যাঠামশাই পার্টি থেকে ফিরে চিৎকার করলেও না। আজ কিন্তু তার পড়া বন্ধ হয়ে গেল। মনে হলো হয়তো এমন একটা কিছু ঘটবে যা সে কল্পনা করতে পারে না। কল্পনাতীত, মর্মান্তিক। কিছু কৌতুকে, কিছু আশঙ্কায় তার পড়া বন্ধ হয়েছিল। জেঠিমা, জেঠিমা এবার কি করবেন? ভীষণ একটা কিছু, ভয়ঙ্কর একটা কিছু। হয়তো অজ্ঞান হয়ে যাবেন। সে পড়া ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। আশ্চর্য, জেঠিমা তার কিছুই করেননি। চিৎকার করেননি, মাথা ঠোকেননি, অজ্ঞান হননি, কিছুই করেননি। শুধু নিঃশব্দে উঠে ঘরের মধ্যে চলে গিয়েছিলেন। রাত্রি 8টা পর্যন্ত বাড়িটা স্তব্ধ, নিঝুম। যেন একটা পক্ষাঘাত হয়ে গেছে বাড়িটা। ছোট ছেলে পর্যন্ত বাড়ি ফেরেনি। সুজিত তাদের স্কুল থেকেই নিয়ে গেছে নতুন বৌদি দেখাতে। শুধু ঝি চাকর ঠাকুর ফিসফাস করছে। এমন সময় মদ খেয়ে প্রবুত্ত হয়ে ফিরলেন জ্যাঠামশাই। তিনি খবর পেয়েছেন, আপিসে টেলিফোন করে জানিয়ে দিয়েছে অজিত নিজে, অবশ্য বিয়ের পর। এইচ.সি. মুখার্জি মনের দুঃখে প্রচুর মদ খেয়ে বাড়ি ফিরেছেন। বাড়ি ঢুকলেন চেঁচাতে চেঁচাতে, ত্যায্য পুত্র করবো আমি, বাড়ি ঢুকতে দেব না। সে বহুবিধ শপথ এবং আস্ফালন। জেঠিমা স্তব্ধ, নীরব। হঠাৎ মোটর এসে দাঁড়ালো বাইরে। নীরা ঘরের দরজায় এসে দাঁড়ালো। অজিতদা বউ নিয়ে এলো। জ্যাঠামশাই স্খলিত বসন হয়ে বেরিয়ে এলেন। গেট আউট, গেট আউট আইছে, বেরিয়ে যাও। কিন্তু অজিত নয়, সুজিত ফিরে এলো ভাইদের নিয়ে দাদার বিয়ের বউ ভাতের ডিনার খেয়ে। জ্যাঠামশাই তখনও বলছেন, ত্যায্য পুত্র করবো, ত্যায্য পুত্র, মুখ দর্শন করবো না। বলতে বলতেই আবার ঘরে গিয়ে ঢুকলেন। সুজিত খুখুক করে হেসে উঠল। অপরিসীম কৌতুক বোধ করেছে সে বাপের ক্রোধে। ভালো লাগেনি নীরার এটা। অন্যের জন্য না হোক, জেঠিমার জন্য একটা বেদনা সে অনুভব করছিল। আশ্চর্য সহ্য শক্তি, আর তেমনি কি প্রহার। সে সুজিতকে বলেছিল,
তুমি হাসছো কেন সুজিত? সুজিত ডিনার খেয়ে এসেছে। চোখ তার ঈষৎ রাঙা এবং ঘোরালো। কথায় বার্তায় তার অপরিসীম কৌতুকবোধ। সে বলেছিল, ত্যায্য পুত্র করবে বাবা, তাই আসছি। অজিত মুখার্জি এক্সপার্ট ছেলে, সে আটঘাট বেঁধে কাজ করে। আজই বাবার সই করা ব্ল্যাঙ্ক চেকে সেলফ নাম দিয়ে 30,000 টাকা ক্যাশ বের করে পকেটে পুরে রেজিস্টারের কাছে গেছে। টাকাটা সে এনা বসকেও দেয়নি। তারপর তার নামে যা শেয়ার কেনা আছে সেসব তার পোর্টফোলিওতে। টুডে দ্য ওল্ড ম্যান রাগের মাথায় জাম্পিং অ্যান্ড বাম্পিং, কাল অফিসে গিয়ে শিভারিং অ্যান্ড স্ট্রাগারিং। হাসছি সেই জন্যেই। জেঠিমা নীরবে মুখ বুজে সেই পড়েই ছিলেন, খাননি কিছু, এক বিন্দু জলও মুখে দেননি। জ্যাঠামশায় ক্রুদ্ধ শপথ এবং চিৎকার সত্ত্বেও না। শেষ পর্যন্ত তিনি যা খুশি তাই করবে, আই ডোন্ট কেয়ার। স্ত্রী পুত্র কারোর জন্যেই আমার কোনো মাথা ব্যথা নেই বলে বেশ খানিকটা মদ্যপান করে গাল দিয়েছিলেন জেঠিমাকে। অনেকটা রাত্রে এসে থাকতে পারেনি, গিয়ে ডেকেছিল, জেঠিমা ঠাকুরটা খাবার নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। তিনি পাশ ফিরে শুয়েছিলেন। সে আশ্চর্য রকমের একটা আঘাত অনুভব করেছিল। চলেই আসছিল, হঠাৎ জেঠিমা ডেকেছিলেন, শোনো। ঘুরে দাঁড়িয়েছিল সে। তুমি আমার ঘরে ঢুকলে কেন? এ ঘরে আমার ঠাকুর আছে। দপ করে জ্বলে উঠেছিল নীরা। নিষ্ঠুর উত্তর দিতে গিয়ে কিন্তু আত্মসংবরণ করেছিল। জেঠিমা বলেছিলেন, তুমি, তোমার জন্যেই আমি ছেলের বিয়ে দিইনি, না হলে এই কাণ্ড আজ ঘটত না। নীরা আর থাকতে পারেনি, বলেছিল, তবু ঘটত জেঠিমা, এই আপনার ঘটতই। আমি থাকলেও ঘটত, না থাকলেও ঘটত। আমার জন্য জ্যাঠামশাই এমন করে মদ খাচ্ছেন না, খাচ্ছেন ব্ল্যাক মার্কেটের টাকার জন্যে। অজিতের এই কাণ্ড আমার জন্য ঘটেছে ওই টাকার জন্যে, কিংবা হয়তো টাকার জন্যে নয়, আপনি ভাগ্য ভাগ্য করেন, আপনার ভাগ্যের জন্য। নইলে হেনা, সে এমন হয়েছিল কেন বলুন? সেই দিনই এর চেয়েও জঘন্য কিছু ঘটতে আমি বাঁচিয়ে দিয়েছিলাম। যাকে আমার জন্য ভাববেন না, আমি চলে যাব এবার আপনার বাড়ি থেকে। পরীক্ষাটা হয়ে যাক, ফল বের হোক, আমার কি আছে বুঝিয়ে দেবেন, আমি চলে যাব। না হয় কালই দিন না উঠোনে পাঁচিল গেঁথে আর টাকাগুলো ফেলে আমার সঙ্গে সম্বন্ধ চুকিয়ে। মাস কয়েক অজাযুদ্ধ বা ঋষি শ্রাদ্ধ যাই বলো, বহু তর্জন গর্জন রোদন অনুতাপের পর ব্যাপারটা মিটল। তার পরীক্ষাও শেষ হলো সেদিন। বাড়িতে বউ এলো সেদিন, এনা বোস। এখন এনা মুখার্জি এলো। অজিতকে না ফিরিয়ে এইচ.সি. মুখার্জি অর্থাৎ জ্যাঠামশায়ের গত্যন্তর ছিল না। ব্যবসা অচল হয়ে গিয়েছিল, অনেক জমি তার নামে, মোটা টাকার শেয়ারের অধিকারী সে, সুতরাং একটা মিটমাট হতেই হলো। টাকা, শেয়ার, জমি অংশমতো নিয়ে বাকিটা অজিত বাপকে ফিরিয়ে দিলেন। বাপ বাড়ির অংশ তাকে লিখে দিলেন। তেতলায় ইতিমধ্যেই দুখানা ঘর উঠল। সেখানে হলো তাদের সুখ নীর। এনা মুখার্জি শপথ করে বলল, সে আর সিনেমায় নামবে না, ব্যাস মিটে গেল। কিন্তু জেঠিমা স্বতন্ত্র হবেন। তার সংগ্রাম আপোষহীন, সব আলাদা হবে, রান্না বান্না সব। এরই মধ্যে তার পরীক্ষাটা হয়ে গেল। ব্যবস্থা বন্দোবস্তের সব খবর রাখবার সময় তার ছিল না, কিন্তু খবরগুলো কানে ঢুকিয়ে দিত রণজিৎ। সেও পরীক্ষা দিচ্ছে। ভাগ্যক্রমে কাছাকাছি জায়গায় সিট পড়েছিল। একসঙ্গে যাবার সময় সে গল্প করত। পরীক্ষা সম্পর্কে খুব উদ্বেগ তার ছিল না, তবে এই পরীক্ষা দিতে গিয়ে রণজিতের সঙ্গে যেন একটা প্রীতির সূত্র গড়ে উঠেছিল। পরীক্ষা শেষে এসে তার জন্য অপেক্ষা করত, সঙ্গে নিয়ে আসত। সেদিন তার পরীক্ষার শেষ দিন। রণজিতের পরীক্ষা আগের দিন শেষ হয়েছে, তবু রণজিৎ তার সঙ্গে গিয়েছিল। আসবার সময় ছিল না, কারণ সেদিন বউ আসবে, অজিতদা এবং এনাক্ষী বউ। ফিরেছিল সে পাড়ার কয়েকটি মেয়ের সঙ্গে। বেলা তখন 5:30। মন তার ভালো ছিল না। তার চেষ্টা উদ্যম সব ব্যর্থ হয়েছে। পরীক্ষা তার ভালো হয়নি, অঙ্ক ভুল হয়ে গেছে। একটা সে কষতে পারেনি, 3টের উত্তর ভুল হয়েছে। সেই যে তার মাথার মধ্যে ব্যর্থতার ক্ষোভ জন্মালো, তার ফলে সারা রাতটা সে ঘুমোয়নি। পরের দিন সংস্কৃতের পেপারে সে যা করেছে তা একটা ছোট ছেলেতেও করে না। একটা কোয়েশ্চেনারে ডাবল উত্তর লিখেছে। অর লেখাটা তার এই বিভ্রান্তিতেই চোখ এড়িয়ে গেছে। তারপর তার স্নায়ু ধৈর্য এমনই ভেঙে গেল যে শেষের দিকে কত ভুল হয়েছে সে তা জানে না। মনে পড়ছে মধ্যে মধ্যে বানান নিয়ে ধাঁধা লেগেছে। ইতিহাসের পেপারে খ্রিস্টাব্দ ভুল হয়েছে, রচনায় বোধহয় শব্দ পড়ে গেছে।
অ্যাডিশনাল পেপারে প্রাণপণ চেষ্টা করেও কিছু হয়নি। হাত কেঁপেছে, সে ঘেমেছে। কাঁদতে তার এই দিনে ইচ্ছে হয়েছিল। বুক থেকে ঠেলে উঠেছিল কান্না। লজ্জায় কাঁদতে পারেনি, কোনো ক্রমে আত্মসংবরণ করে নিয়েছে। মনে পড়ল ক্লাস 9-এ উঠে অধিকাংশ মেয়ে যখন অঙ্ক ছেড়ে দিয়ে ডোমেস্টিক সায়েন্স নিয়েছিল, তখন অঙ্কে 100-র মধ্যে 100 পাওয়া আদৌ অসম্ভব নয় বলে সে অঙ্কই নিয়েছিল। কিন্তু বাড়িতে বসে সব পড়াই বোঝা সম্ভবপর হয়েছে, অঙ্ক বোঝা সম্ভবপর হয়নি। তবুও এতগুলো ভুল হবে আশঙ্কা সে করেনি। রণজিৎ এবং কটি পাড়ার মেয়ে তারা খুব খুশি। পরীক্ষা দিয়ে 3rd ডিভিশন কেউ কাটতে পারবে না, সুখী ওরা। কিন্তু তার যে শুধু 1st ডিভিশনেও ভবিষ্যৎ অন্ধকার। বাড়িতে যখন এলো তখন সে অত্যন্ত ক্লান্ত, হতাশায় প্রায় ভেঙে পড়েছে। ইচ্ছে ছিল বাড়ি এসেই শুয়ে পড়বে, কিন্তু বাড়িতে তার অবকাশ ছিল না। বাড়িতে তখন সমারোহের কোলাহল উঠেছে সিনেমা স্টার বৌদিকে নিয়ে। দেবরেরা কলকল্লোল তুলেছে, চারিদিকে আছাড় খেয়ে পড়ছে তার ঢেউ। 42 সালের সাইক্লোনের মধ্যেও সে বিঘ্ন বোধ করেনি, কিন্তু এর মধ্যে বিশ্রাম, ঘুম অসম্ভব। তেতলায় নতুন ফার্নিচার উঠছে, সুটকেস ট্রাঙ্ক উঠছে। বাড়ির দোরে 2খানা গাড়ি দাঁড়িয়ে আছে। একখানা অজিতদার স্ট্যান্ডার্ড 12, পুরনো হলেও নতুনের মতো ঝকঝকে। তার পেছনে হেনার স্বামীর গাড়ি। আসন্ন প্রসবা হেনাও এসেছে। তার আসবার কথাটা সে শুনে গিয়েছিল। হেনা সেই গিয়ে আর আসেনি। জেঠিমা তাকে আনেননি, আজ এনেছে অজিত। বউয়ের আজ আসবার কথা, সে পরীক্ষা দিতে যাবার সময় শুনে গিয়েছিল, কিন্তু এমন সমারোহ উচ্ছ্বাস সে কল্পনা করতে পারেনি। জেঠিমা বিদ্যমানে। জেঠিমার ঘরখানি বন্ধ, স্তব্ধ হয়ে তিনি ঘরে বসে আছেন। চাকর, ঝি, ঠাকুর সব ব্যস্ত। সে চুপ করে দাঁড়িয়ে রইল তার ঘরের সামনের বারান্দায়। খিদে পেয়েছে, কিন্তু দেবে কে? এক কাপ চা পাওয়ারও কোনো আশা নেই। নিচের তলাটা খাঁ খাঁ করছে। কলরা বুঝছে দোতলার উপরে, তেতলায়। এর মধ্যে ওর নামটা ধ্বনিত হয়ে উঠল প্রায় কোরাসে। ঊর্ধ্বলোক ওই ছাদ থেকেই, নীরা, নীরা, নীরাদি, নীরু, নীরুনি, চিরুনি। প্রথম ডাকটা অজিতদার, শেষটা হেনার। তাকালো সে ছাদের দিকে। আলসের ওপর ভর দিয়ে সারি সারি, তার মধ্যে একখানি আশ্চর্য ঝকমকে মুখ, সোনা রূপার গহনার মধ্যে একখানি মিনা করা আভরণের মতো নানা বর্ণে ঝলমল করছে। উপরে আয় নীরা, চা তৈরি, বৌদির সঙ্গে আলাপ করে যা। এনাক্ষী মৃদু মৃদু হাসছে, বিজয়িনী গরবিনীর প্রসাদ ঝরা হাসি। প্রকাশ্যে সে আকারে আয়তনে মৃদু, অর্থাৎ ঈশ্বর, কিন্তু ওজনে সে সোনার চেয়েও গুরুভার। তার আলোর প্রতিচ্ছটায় ঝিকিমিকির মধ্যে চোখ ধাঁধানো কৌতুক। সর্বোপরি তুমি ধন্য হয়েছ, এইটে নাটকের স্বগতোক্তির মতো অভিব্যক্ত। তবু সে গেল। তেতুলার সিঁড়ির মুখে জেঠিমার ঘর। এ ঘরটা তিনি পাল্টাবেন, নইলে বউকে দেখতে হবে উঠানামার সময়। সেটা পার হয়ে সে উঠে গেল। অজিতদা বললেন, ইনি শ্রীমতী নীরা, যার সম্পর্কে অনেক গল্প করেছি। আর এই তোর বৌদি, ফেমাস এনাক্ষী। অকস্মাৎ এনাক্ষী সকলকে সচকিত করে দিয়ে বলে উঠল, আরে একেই তুমি বলতে কালো কুশ্রী? কি চমৎকার ফিগার! আর রূপ তো এই সবে ফুটছে, উকি মারছে। কথাটা অন্যে বললে হেসে উঠত, কিন্তু এনাক্ষী বোস, এ ওর মুখ চাইলে। শুধু হেসে উঠল হেনার পরের ভাইটি। বললে, কি ইন্টেলিজেন্ট স্যাটার বৌদি, কি আর ওয়ান্ডারফুল। হেনার এ ভাই সাহিত্যিক হচ্ছে। কান ঝাঁঝা করে উঠল নীরার। সে নীরা, সে বলে উঠল, ঠাট্টা করছে? তা অবশ্য। বাধা দিয়ে এনাক্ষী বললে, না, তোমার দাদার দিব্যি করে বলতে পারি। না, দেখো, তোমার দাদার চেয়ে আমি বয়সে কিছু বড়, ফিল্মে কাজ করেছি, রূপ আমি চিনি। গায়ের রং রূপ নয়, রূপ সবকিছু নিয়ে। গায়ের রং তো ফেরানো যায়, মুখে সফটনেসের স্মৃতিও আনা যায়, আমি নিজে করেছি। কিন্তু তোমার গরনে পেটনে রূপ ছড়িয়ে ঘুমিয়ে আছে, জাগেনি, জাগছে। কিছু মনে করো না, তুমি এতদিন ফোটনি গো সুন্দরী, এবার ফুটছো, কিছুদিনেই বুঝতে পারবে। একটা বনাঘোষ নয়, ঝাঁকবন্দি বনাঘোষ ভনভন করবে চারদিকে। তখন চড় মারতে হলে দশভুজা হতে হবে। অদ্ভুত ফিগার তোমার, টল, গ্রেসফুল, অদ্ভুত। সে তাকে বিমুগ্ধ দৃষ্টিতে দেখছিল।
লজ্জায় বিস্ময়ে নীরা কেমন হয়ে গেল। এনাক্ষী তাকে মনে মনে প্রশ্ন করবার অবকাশ দিল না। এ কি সত্যি? কিন্তু চোখের দৃষ্টি, সেও কি অভিনয়? কিন্তু ভাববার অবকাশ সে পেল না। এনাক্ষী তার হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। এসো তো দেখাই। ঘরে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে তাকে বসিয়ে মুহূর্তের মধ্যে তার মাথায় সেই সুপ্রচুর চুলগুলি নিয়ে কি করতে শুরু করলে। কয়েক মুহূর্তের মধ্যেই যেন জাদু শুরু হল। শিউরে উঠল নীরা। এ কি, এ কি হচ্ছে? ও কে, ও কে? সে একটা আশ্চর্য চিত্ত উঠল তার। ভুলে গেল সে তার পরীক্ষার কথা। বিস্ময়, এক অনির্বচনীয় গোপন আনন্দ, ভয় সব একসঙ্গে। পর মুহূর্তে সে উঠে দাঁড়ালো। না না, বসো বসো, না ছাড়ুন, বসো না। না, তার কণ্ঠে সে রূঢ়তা ফিরে পেয়েছে তখন। ছেড়ে দিল ইনাক্ষী তাকে। হাসতে লাগলো, বলে এত ভয়? গরিবের অনাথার ভয় তো আত্মরক্ষার আশ্রয়। গরিব অনাথ অবস্থা তোমার খুঁজতে কতক্ষণ? টাকা অনেক পাবে। নাথ হাসতে হাসতে বলে, নাথ চাইলে অনেক জুটবে। না চাও অনাথের নাথ একটা ভক্তিমান দারোয়ান রেখো, কিংবা একটা অ্যালসেশিয়ান পুষো। বলো, দামিয়ে দিয়ে ফেলবে? এমন ফিগার, এমন উচ্চারণ তোমার, ক্যামেরা মাইকের টেস্ট তুমি উতরবে, এ আমি বিনা পরোক্ষেই বলতে পারি। নামবে? আমি ছেলে বয়স থেকে ফিল্মের দরজায় ঘুরেছি, কাজও অনেক করেছি। তার সেই বিচিত্র নিষ্পলক দৃষ্টিতে নীরা এনাক্ষীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এনা সব কৌতুকে বললে, কি? না না নয়, ভেবে দেখো। না, আমি পারবো না। আমাকে লোভ দেখাবেন না। অভিনয় তুমি খুব পারবে, অদ্ভুত পারবে। দুদিনে ভয় ভেঙে যাবে। অভিনয় আমার ভালো লাগে না এবং চাই না করতে। মাফ করবেন আমাকে। বলেই সে ফিরল এবং বেরিয়ে এলো ঘর থেকে। ছুটে সে পালায় না, ধীর পদক্ষেপেই নেমে এল। হেনা তার পথ আটকেছিল। দেখি দেখি, তাই তো, চুলটা ফেরানোতে। পথ ছাড় বলে তাকেও সরিয়ে নেমে এসেছিল। নিজে ঘরে এসে ঘর বন্ধ করে স্তব্ধ হয়ে তার মায়ের পুরনো আয়নায় নিজের ছবির দিকে বসে রইল। সত্যই তো তার এই কুশ্রিতা তো সহজাত নয়, স্ত্রীর পরিচর্যার অভাব। না তাও নয়, তার পুরাতন জীবনের দেহের মধ্যে থেকে আর একজন অথবা নূতনের আবির্ভাব হচ্ছে। বাথরুমে স্নান করবার সময় নিজেকে ভালো করে দেখে সে তাকে আবিষ্কার করল। সে এক অজ্ঞাত রূপসী তার ভিতর থেকে স্মিতহাস্যে উঁকি মারছে। এই অজ্ঞাত রূপসীকে সে দর্পণে আবিষ্কার করলে পূর্ণ গৌরবে, তার বিবাহ বাসরে, বিবাহ সজ্জায়। আরো 4 বৎসর, 1949 সাল, অগ্রহায়ণ মাস। এর মধ্যে সে অর্থাৎ ওই অজ্ঞাত রূপসী তার মধ্যে আত্মপ্রকাশ করছে। এ কথা গোপন বা অজ্ঞাত ছিল না, তার নিজের কাছেও ছিল না, আর সকলের কাছেও না। তাকে সে অসম্মান করেনি, তবে তাকে আসন পেতে বসিয়ে ধূপ দীপ গন্ধে পুষ্পে অর্চনাও করেনি। ইতিমধ্যে তার সব কল্পনা ব্যর্থ হয়ে গেছে। শুধু তার দুর্ভাগ্য নয়, গোটা দেশের দুর্ভাগ্য। দুর্যোগের রূপ নিয়ে সব আচ্ছন্ন করে দিয়ে তার জীবন দুর্যোগকে আরো ঘনীভূত, আরো অলঙ্ঘনীয় করে দিল। 1946 সালে ম্যাট্রিক পরীক্ষায় সে ফার্স্ট ডিভিশনেও পাশ করেনি, করেছিল থার্ড ডিভিশনে। সব আশা ধূলিসাৎ হয়েছিল বললেই বলা হলো না, লজ্জাতেও সে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। বাড়িতে টিটকিরির সীমা ছিল না। পাশের বাড়ির সেই মেয়েরাও থার্ড ডিভিশনে পাশ করেছে, তাদের কলরব শোনা যাচ্ছে। ঘরের মধ্য থেকে নির্বাক জেঠিমার কথাও শোনা গিয়েছিল, অতি দর্পে হত লঙ্কা, অতিমানে দুর্যোধন। এত অহংকার কি সয়? থাক সেসব কথা। এনাকে নিজে নেমে এসে বলেছিল, নামবে ছবিতে, দেখো। ধার নিয়ে এসে বলেছিল না। তারপর শটান গিয়েছিল জ্যাঠামশাইয়ের ঘরে। জ্যাঠামশাইকে বলেছিল, আমার বাড়ির অংশের দাম আর যদি কিছু আমার মায়ের রেখে যাওয়ার টাকার দরুন পাওনা থাকে তো আমাকে দিন, আমাকে তো পথ খুঁজতে হবে। পথ? মেয়েদের জন্য পথ নয়, মেয়েদের জন্য ঘর।
ঘর ভেঙে যাদের ভগবান পথে দাঁড় করান, আমি তো তাদের একজন। কোন পথে হাঁটবে, আমাদের বংশের সম্মান, সেটা তো আমাদের দেখতে হবে। কোনো ব্যঙ্গ সে করেনি। সে বলেছিল, আমার ইচ্ছে আমি কোনো স্কুলে চাকরি করি, সেখান থেকে আইয়ে দেব, তারপর পারি তো। হুম, ভালো, তাতে অবশ্যই আপত্তি করব না, কিন্তু ভেবে দেখতে বল, পরাণের পিণ্ডটা লোক হবে। তা আগে চাকরি পাও, দেব যা পাবে তুমি, কেন দেব না। কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মতো অথবা আকস্মিক একটা আঁধির মতো নেমে এল এক ভীষণ দুর্যোগ গোটা ভারতবর্ষ জুড়ে। 16ই আগস্ট শুরু হলো কলকাতায় হিন্দু মুসলমানের দাঙ্গা। তার কিছুদিন আগেই গেছে আজাদ হিন্দ দিবস। কলকাতা তখন বারুদস্থান। এই দুর্যোগের ভীষণতায় প্রচন্ডতায় তার মতো মেয়েও স্তম্ভিত হয়ে গিয়েছিল। মনা ঘোষকে সে দেখেছে, কিন্তু মানুষের এই উলঙ্গ উন্মত্ত চেহারা সে দেখেনি এই দীর্ঘ 1.5 বছরের বন্দি জীবনেও। কোনোদিন ভাবতে পারেনি। তার অভিজ্ঞতায় সে জানে, মানুষ এমনই নির্জনে বন্দি জীবনে যত কুৎসিতভাবে মানুষ সম্বন্ধে, জীবন সম্বন্ধে ভাবতে পারে, তেমন আর কখনো পারে না। এই বন্দি জীবনে এমন ভীষণ মানুষকে সে ভাবেনি। 16, 17, 18ই আগস্টের সে কি রাত্রি! মনে আছে ওই অঞ্চলটা তখন ওদিকে বসিরহাট, বারাসত এবং এদিকে কলকাতার মধ্যে পড়ে নিদারুণ আতঙ্কের মধ্যে কাটিয়েছিল। ছাদে ইট পাটকেল জড়ো করে ওরা 4 ভাই সেদিন এমনই একটা চেহারার আভাস দেখিয়েছিল বটে। সুজিত মেজ ভাইয়ের সে চেহারা সব থেকে স্পষ্ট। অজিতদের তখন 2টো বন্দুক, একটা রিভলভার, একটা রাইফেল, একটা কাটির ছাড়া ব্রিজ লোডিং ডাবল ব্যারেল। সারা রাত সেই বন্দুক ছুড়ে এই বিদ্যাটা আয়ত্তে এনে ফেলেছিল। অজিত শুধু মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিল একখানা চেয়ারে। জেঠিমা তার ঠাকুরের সামনে জপ করেছিলেন। জ্যাঠামশাই হয়ে গিয়েছিলেন একটার মাংসস্থূল, আর চেহারা দেখেছিল এনার। কোমরে কাপড় জড়িয়ে রিভলভারটা হাতে নিয়ে স্থিরভাবে দাঁড়িয়েছিল। স্বভাব বশে খানিকটা আড়ম্বর দেখিয়েছিল। কার্টিজ বেলটা গলায় পরে নিয়েছিল, কিন্তু সত্যই তার সাহসের অভাব ছিল না। সে স্তম্ভিত হয়ে ছাদের আলসিতে কনুই রেখে শূন্য দৃষ্টিতে রাত্রির আকাশের দিকে চেয়ে থাকে। আর একজনকে সেদিন কেউ বুঝতে পারেনি, সে রণজিৎ। সারা রাত্রি সে দা হাতে যেন নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, সারা রাত কথা বলে। পরের দিন থেকে সে আর এক রণজিৎ হয়ে গেল। মাস 3 গেল। পূজার পরে সে জ্যাঠামশাইকে বলেছিল, যা হয় করে দিন জ্যাঠামশাই, আমার পথ তো আমাকে করতে হবে। এই দুঃসময় যদি না কাটে। না কাটে, আমাদের ভাগ্যে যা হবে তোমার ভাগ্যেও তাই হবে। আমি তো এ সময় তুমি যেতে চাইলেও যেতে দেব না মা। এই একবার এই একটি কথা জ্যাঠামশাইয়ের মেঘাচ্ছন্ন রাত্রির একটি ফাঁকে একটি নীলাভ তারার মতো জেগে আছে তার স্মৃতিতে। নইলে তার জীবনে এত বড় দুষ্ট গ্রহ আর কেউ হয়নি। জেঠিমা কথাটা শুনে বলেছিলেন, ওর তো লাঞ্ছনার ভয়ও নেই, পাপের ভয়ও নেই, আর মায়া, ও পাথর, দিয়ে দাও টাকা, ও যাক, মরুক। আরো কঠিন হয়ে উঠেছিল নীরা। তারও অবশ্য কল্পনা করতে গিয়ে মনে হতো, শিউরে উঠত মনে হতো সে পথে বেরিয়ে হঠাৎ পড়লো ওই দাঙ্গাবাজ নারী হরণকারীদের মধ্যে। তারা ছুটে এলো হাহা করে। এ কথার কদর্য ব্যাখ্যা একটা হয়, তখন জানতো না, আরো পরে জেনেছে। কিন্তু তাদের একটা কথা জানিয়ে দেবে সে, একখানা ছোড়া সেও জোগাড় করেছিল। ওই কল্পনায় শিউরে উঠেও সে আত্মসংবরণ করে কল্পনা করতে ছুরিটা সে উঁচিয়ে দাঁড়িয়েছে। কখনো কল্পনা করে নিজের বুকে বসিয়েছে। অতি কুৎসিত জীবনের এই ব্যাখ্যা। দেহ ধারণ করে দেহকে অস্বীকার করার উপায় নেই, তার প্রভাব মনের উপর পড়ে। কিন্তু মানুষের মন দেহের বাহন নয়, দেহই তার বাহন। নিষ্ঠুর চাবুক মেরে মন তাকে মনের পথে চালায়। এই দাঙ্গাতেই তেমন অনেক মানুষ আপন পরিচয় রেখে গেল। আশ্চর্যভাবে এই বাড়িতে জ্যাঠামশাই ছেলেদের মধ্যে থেকে হঠাৎ এই পরিচয় দিয়ে সামনে দাঁড়ালো রণজিৎ, হেনার ছোট ভাই। এবার উঠেছে ক্লাস 10-এ। তার আর হেনার চেয়ে 2 বছরের ছোট, 18 বছর বয়স। সুজিতের মতো খেলা পাগল, পাড়ায় মারপিটে সিদ্ধহস্ত বলে খ্যাত। ওই রণজিৎই তাকে ছোড়াখানা দিয়েছিল 17ই রাত্রে। দিদি,
তুই রাখ, তুই রাখবার যোগ্যও বটিস, আর দরকারও তোর হতে পারে। এই বাড়িতে বিপদ ঘটলে সে বিপদের মুখে তোরই পড়বার ভয় আগে। রাখ এটা। বেশ সুন্দর ধারালো একখানা ছোড়া নীরাও নিয়েছিল। থাক রণজিতের কথা, থাক। পণ্ডিত মনস্তাত্ত্বিকদের ব্যাখ্যা, নাটক, তার জীবন নাটকের কথায় ফিরে এসো। জেঠিমার কথার উত্তরে সে আরো কঠিন হয়ে উঠে বলেছিল, আপনার বংশের সম্মান যদি সহজ ভারে সম্ভ্রমের সঙ্গে আমার নিজের জোরে বাঁচে, তবেই সেটা বাঁচা। নইলে আমাকে কুলুপ দিয়ে ঘরে পুরে সম্মান বাঁচানোর কি দাম? গেলে আমারই ইজ্জত যাবে, আমারই নরক হবে। আপনাদের লজ্জা হয়তো হবে, কিন্তু বললেই পারবেন আমাদের মেয়ে তো নয়, ভিন্ন ভাতে বাপ করছি। ভাইঝি বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের সঙ্গে সম্পর্ক কি? জ্যাঠামশাই সেদিন সত্য ও আন্তরিকতার সঙ্গে বলেছিলেন, কথা তুমি ধরো না মা, ও এক ব্যাধিগ্রস্ত জীব। জেঠিমা বলেছিলেন ও ঘর থেকে, যে যা পারো বলো আমাকে, ব্যাধিগ্রস্ত আমি নই, ওই মেয়ে কালা পাহাড়িটাই ব্যাধিগ্রস্ত। নইলে আজ এই মন্বন্তর মাথায় করে কেউ পথে বেরোতে পারে? জ্যাঠামশাই আবার বলেছিলেন, আমার কথা শোন মা, শুনতে হয়। এ কথা সে শুনেছিল, মেনেছিল। ঘরে এসে চুপ করে বসেছিল, ভাবছিল কি করলে, ঠিক না ভুল। এনাক্ষীও এসে তাকে বারণ করেছিল, অজিত সুজিত এরাও। ঝড়ের নদীতে বিপন্ন নৌকায় সহযাত্রীদের মতোই তাদের সে মমতা আঁকড়ে ধরেছিল। সে যেন ঝাঁপ দিয়ে সাঁতরে যাওয়ার দুঃসাহসে জেদ ধরে উঠে দাঁড়িয়েছে, আর তারা ব্যাকুল সহযাত্রীর মতো ধরে বলেছে, না না নীরা, এ কাজ করিস নে, ঠিক হবে না। হঠাৎ নাটক ঘটল। রাত্রি তখন 10টা। হঠাৎ রণজিৎ তাকে ডাকলেন, নীরাদি শোন, তোর খোল নীরাদি। রণজিৎ রহস্যময় হয়ে উঠেছে। কোথায় যায়, কোথায় থাকে প্রশ্ন করলে উত্তর দেয় না। তার কথায় দৃষ্টিতে ভয় পায় বাড়ির সকলে। দাঙ্গার সব বিচিত্র খবর সেই আনে, তার কণ্ঠস্বরে আদেশ ছিল। নীরা দরজা খুলে দিয়েছিল। রণজিৎ এসে বলেছিল, বাড়ি থেকে চলে যাবি মতলব করেছিস? প্রশ্ন করে উত্তরের অপেক্ষা করেনি, বলেছিল, খবরদার, আমি তোকে পথের ওপরেই বোমা মেরে টুকরো টুকরো করে দেব, খবরদার। চোখ দুটো তার জ্বলছিল। অবাক হয়ে গিয়েছিল নীরা। ছেলেটা, তোর ঘরের ওই কোণে একটা থলে রেখেছি বিকেলবেলা, তুই বাথরুমে ছিলি বলা হয়নি, তা যেন নাড়িস নে, তো বোমা আছে। বোমা? হ্যাঁ, নাড়বি নে। বোমা কেন? লড়াইয়ের জন্যে, তোর বিয়েতে ফোটাবার জন্য নয়। রণজিৎ, বলিস না কাউকে। আর শোন, তোর পড়বার বইয়ের আমি ব্যবস্থা করবো কাল। আমি সেই কলেজে ভর্তি হয়েছি, পড়ি নে। ওগুলোর যা লাগবে তোর নে, বাকি বই ওদের ঘাড়ে ধরে কিনিয়ে দেব। দেবে না, চালাকি। বাড়িতেই পড়, কিন্তু বাড়ি ছাড়বার নাম এখন করবি নে। 5টা পুরুষ মরে মরুক, লড়াইয়ে মরে, কিন্তু একটা মেয়ের কিছু হলে জাত চলে যাবে, খবরদার। রণজিৎ চলে গিয়েছিল, দাঁড়ায়নি। নীরার আর ঘুম আসে। রণজিৎ সম্পর্কে কোনো কথা ভাবে, মনেও ওঠে না। বারবার উঠে গিয়ে শুধু বোমার থলেটার অদূরে সেটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বলত, নাটক নয়? রণজিৎ কথা রেখেছিল। তার নিজের বইগুলো সব এনে তাকে দিয়ে বলেছিল, এই নে, আর বাকি কি লাগবে বল, আমি বর্দাকে গিয়ে বলছি। কিনে দিতে হবে। কি নিবি তুই? হিস্ট্রি, সিভিক্স, সংস্কৃত। শুনেই সে চলে গেল। কিছুক্ষণ পরেই দোতলা থেকে তার কণ্ঠস্বর শুনতে পেল, আলবদ দিতে হবে, ওর বাপের টাকা থেকে দেবে তুমি, তোমার বাপের নয়। অজিতদা চিৎকার করে উঠল, রণজিৎ! উত্তরে রণজিৎ বললে, লাল চোখ দেখিও না, রণজিৎ ওতে ভয় করে না। দূর করে নেমে গেল সে। ভুরু দুটি কুঞ্চিত হয়ে উঠল নীরার। এবার বোধহয় এনাক্ষী এবং অজিতের সঙ্গে লাগবে তার, কিন্তু তা লাগেনি। কিছুক্ষণ পর এনাক্ষী এসে দাঁড়িয়েছিল, হেসে বলেছিল, পড়বার ভূত কিছুতেই নামছে না ঘর থেকে, বললাম এত করে, মনে ধরল না? হায় হায় হায়, কোনো মাস্টার টাস্টারকে মনে মনে ভালোবাসো বুঝি? তার কথা একটি মিষ্টি সুর ছিল, যার জন্যই তার কপালে রূঢ়তার রেখার শাড়িগুলি জাগেনি, যা ছিল নীরার বৈশিষ্ট্য। বরং একটি ক্ষীণ হাস্যরেখাতেই ওই তার পুরো ঠোঁট দুটি ঈষৎ বিচলিত হয়ে উঠেছিল। হেসে বলেছিল, প্রেম ছাড়া জীবন বুঝি ভাবতে পারেন না বৌদি?
বেশ ভর্তি করে ঘাড় দলিয়ে এনাক্ষী বলেছিল, না তাহলে আমাকে দেখুন, প্রেম আমার নেই, এবং অভিনয় করেও ভালোবাসি এ কথা বলতে আমার লজ্জা হয়, ঘেন্না হয়। তাহলে যখন প্রেমে পড়বে তখন ঘাড়মুড় ভেঙে পড়বে। সে ভঙ্গিও এমন সরল এবং সহজ যে নীরা এবার অনেকটা হেসে ফেলল। এনাক্ষী এই মুহূর্তে চিবুক ধরে তুলে বললে, দেখো তো কি সুন্দর হাসি, কি সুন্দর দেখাচ্ছে, মাইরি বলছে, দেখো আয়না। আয়নার দিকে সেও তাকিয়ে দেখেছে এবং লজ্জা পেয়েছে। এনাক্ষীর কথা তো সত্য। এনাক্ষী বলেছিল, আজ 6 মাস নয় বছর খানে দেখবে মৌমাছির ছা পড়বে। এবার সে বিরক্ত হতে চেষ্টা করেছিল। হ্যাঁ, চেষ্টা করে বিরক্ত হতে হয়েছিল। বলেছিল, এসব কথা বৌদি আমার বেশ ভালো লাগে না, আপনি এসব আমাকে বলবেন না। মানুষের মন তো এক নয়, রুচিও নয়। ছেলেবেলা থেকে আমি ভেবে এসেছি একরকম, আমি পড়বো, অনেক পড়বো। কথার মাঝখানেই উপর থেকে অজিতদার ডাক এসেছিল, এনা এনা, কি মুশকিল, আপিস বেরোবো আর। যাই যাই। চলে যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে সে বললে, বই তোমার আসবে, আমি বলছি, যখন যা দরকার হবে আমাকে বলো, রণজিৎকে বলো না, ওটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। চলে গিয়েছিল এনাক্ষী। সে বসেছিল আয়নার দিকে তাকিয়ে। এনাক্ষী খুব মিথ্যে বলেনি। আয়নায় তার প্রতিবিম্বকে ভুরু নাচিয়ে হেসে প্রশ্ন করেছিল, তাই তো, লোকে তোমাকে মিথ্যে কুৎসিত বলে, তুমি তো মন্দ নও দেখতে গো। একসময় আয়নার খুব কাছে গিয়ে বলেছিল, ইউ আর আ ডার্লিং, ভেরি সুইট। কয়েকদিনের মধ্যে এই বইগুলি সে সত্যই পেয়েছিল, রণজিতের বই, এবং এইগুলি নিয়ে সে আইয়ের জন্য পড়তে শুরু করেছিল। জীবনের আশাকে সে সফল করবেই, অনেক করবে, ভালো করে পাশ করবে, স্কলারশিপ নিয়ে, তারপর প্রফেসরি করবে। সে জানে তার ছেলে বয়সের মনে তার মায়ের বুনে দেওয়া বীজের চারার আকাশ অভিযান। ফল তার তেতো কি মিষ্ট জানে না, কিন্তু সে ফল ফলবেই। তারপর পড়তে পড়তে আয়নার দিকে চেয়ে পড়া বন্ধ করত, হাসত মুচকে মুচকে, নীরবে ইশারায় তার সঙ্গে কথা বলতো। দেখতে পেত ওই চারা গাছটির পাশেই তার মধ্যে ওই নব অপরূপার আবির্ভাবের সঙ্গে সঙ্গে একটি লতা বের হয়েছে, সতেজ একটি লতা। তার বীজ বোধ করে এনে বুনে দিয়েছে ওই এনাক্ষী। লতাটা গাছকে জড়িয়ে নিয়েছে, ফুলও বোধ করে ধরেছে, চোখে দেখা যায় না, কিন্তু অতি মৃদু গন্ধ পাচ্ছে। তার সন্ধানে সে বাথরুমে স্নান করতে গিয়ে নিজের অনাবৃত ঊর্ধ্বাঙ্গের দিকে চেয়ে দেখত। কৈশোরে এতদিন যা কুড়ির মতো ছিল তা স্থলপদ্মের মতো ফুটছে। আশ্চর্য! জীবন যেন অকস্মাৎ মহা সমারোহের আয়োজন করছে তার দেহ জুড়ে। দেহ পুষ্ট হয়ে ভরছে, যেমন 3 বছর আগে হেনার হয়েছিল। মুখের যেন চেহারা পাল্টাচ্ছে, তার বর্ণ পাল্টাচ্ছে। আশ্চর্য! মগের পর মগ জল ঢালত মাথায়, অঙ্গ বেয়ে পড়ত, সে দেখত, হাসত। চুলের রাশি মুখে, বুকে, পিঠে সেটে লেগে যেত। সাবান মাখার নেশা ছিল। এবার সে ঘর বন্ধ করে চুল আঁচড়ে নানা ভঙ্গিতে সাজিয়ে নিজেকে তুলনা করে দেখত। তারপর 2 হাতে নিয়ে এলোমেলো করে দিয়ে বাইরে বেরোত, রূপ তার নিজের জন্য। সে যেন বাইরে কাউকে দেখা না দেয়। মাস 6 পর 1947 সালের জুন মাস। তখন সব চিন্তা, সব কল্পনা, সব ভাব ভাবনা উলট পালট হয়ে গেল, যেমন গিয়েছিল 1946 সালের 16ই আগস্ট। স্বাধীন হচ্ছে দেশ, স্বাধীনতা, স্বাধীনতা। দেশ ভাগ করে কেটে স্বাধীনতা আসছে। ইংরেজ, দুর্ধর্ষ ইংরেজ, অপরাজেয় ইংরেজ, যারা দুবার জার্মানির কাছে হারতে হারতেও না হেরে জিতলেও, তারা চলে যাচ্ছে। নীরা সেদিন বাথরুমে নিজের অঙ্গের দিকে চায়নি। উল্লাসে ছোট্ট বালিকাটির মতো নাচছিল আর গান গিয়েছিল আপন মনে, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ভারত ভাগ্য বিধাতা শব্দটিও মনে পড়েনি। সারাদিন আয়নার দিকে চায়নি। উপরে এনাক্ষীর ঘরে গিয়েও নেচেছিল, এনাক্ষীও নেচেছিল। সে যেন আবুল তাবুল ছেলেবেলায় শোনা শেখা একটা ছড়াও আবৃত্তি করেছিল।
এ হলো কি রে, হলো কি? সিগারেট খাচ্ছে ভট্টাচার্যি, হলো কি? তার উচ্ছ্বাসটা গেল, কিন্তু সেই উচ্ছ্বাস ভাসিয়ে এমন একটা উঁচু মাটিতে দাঁড় করিয়ে দিয়ে গেল যে ওসব কথার মঞ্জরিত হয়ে উঠল না। মনে জাগলো গোটা জাতের বিরাট আশা আকাঙ্ক্ষার সঙ্গে তাল রেখে জীবন প্রত্যাশা। মনে আছে সেদিন শ্যাডো মিনিস্ট্রি তৈরি হল 15ই জুলাই। 1 মাস পর 15ই আগস্ট দেশ স্বাধীন হবে। সেদিন সেই আয়নার দিকে তাকিয়ে তার ছবিকে বললে, ব্যাস এইবার তুমি স্বাধীন হও। কি বলো, পারবে না? তার ছবির চোয়াল দুটো শক্ত হয়ে উঠেছিল। ছবি বলেছিল, কি সে বলেছিল তার হিসেব সে আজও করে না। মনে হয়েছিল সেদিন, আজও হচ্ছে যে সে নয়, তার ছবিই বলেছিল, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তাহলে সে বলেছিল, ওই 15ই আগস্ট চলো, স্বাধীন দেশ, স্বাধীন মেয়ে হয়ে বেরিয়ে পড়ি। নিশ্চয়ই, পাকা কথা। বলেও ছিল সে রণজিৎকে। সে বলেছিল, তুই বল বাবাকে দাদাকে, আমি নিশ্চয়ই সাপোর্ট করব। জ্যাঠামশাইকেও সে তাই গিয়ে বলেছিল। জ্যাঠামশাই তার মুখের দিকে চেয়ে থেকে বলেছিলেন, বেশ, বলবার তো কিছুই নেই আমার, নাবালিকাও তুমি নও, তাহলে বাড়িটার দাম ঠিক করে একটা দলিল লেখাই আর হিসেব করি কত মজুত আছে। তোমার খরচের পাই পয়সার হিসেব আমার আছে। সে খুশি হয়ে ফিরে এসেছিল। রণজিৎকে বলতে গিয়ে খুঁজে পায়নি, পাওয়ার কথাও নয়। সে পাগলা ঘোড়ার মতো ছোটে আজকাল, 2-3টের ফেরে। শোনা যায় সে দাঙ্গায় আজকাল নেতা হয়ে উঠেছে এবং প্রচন্ড রূপ উগ্র। বাড়ির সকলেও কথা বলতে ভয় করে। রণজিৎকে না পেয়ে সে কথাটা বলেছিল এনাক্ষীকে। এনাক্ষী বলেছিল, তা বাড়ি ছেড়ে যাবে কেন? একটু ভেবে সে বলেছিল, দেখুন বৌদি, এ বাড়িতে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করি, ভালো লাগে না, মানে এদের সঙ্গে। এনাক্ষী বলেছিল, বুঝলাম, বেশ, কি বলতে পারি আর, যাত্রা শুভ হোক তোমার। যাত্রার আয়োজনই সে সম্পূর্ণ করছিল। কি আর আয়োজন, একটা ট্রাঙ্ক, তাতে যা ধরে সেই ট্রাঙ্কটাই একবার আজ সাজিয়ে বন্ধ করে কাল খুলে আর দুটো জিনিস পুড়ে দুটো জিনিস বের করে দেওয়া, এই আর কি। হঠাৎ ঘটল নাটক। সেদিন ভোরবেলা বাড়িতে গোলমাল। চমকে উঠে বসল। কি? ছোড়াখানা নিয়ে সে জানলায় দাঁড়াল। জ্যাঠাইমা চিৎকার করে উঠলেন, রঞ্জিত রে, ওরে রঞ্জিত! সে ছুটে দরজা খুলে বেরিয়ে কাছে গিয়ে পৌঁছবার আগেই জ্যাঠামশাই একটা আর্তনাদ করে ধরাস করে আছাড় খেয়ে পড়লেন। সকলে ছুটে গেল জ্যাঠামশাইকে ধরতে তুলতে। সামনেটার আড়াল সরে গেছে। সেখানে রক্তমাখা কাপড় জামা, ছিন্ন বিচ্ছিন্ন দেহ, রণজিৎ পড়ে আছে, ওখানা অক্ষত। বোমায় রণজিৎ মারা গেছে। রণজিৎ মেতেছিল দাঙ্গার মহামারণে। কাল রাত্রে কোথায় বোমা মারতে গিয়ে বোমা মেরে পালাবার সময় পা পিছলে পড়ে সঙ্গের অন্য বোমাটা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জ্যাঠামশাই অজ্ঞান হয়ে গেছেন। ডাক্তার এসে দেখে বললেন, সেরিব্রাল থ্রম্বোসিস। পঙ্গু হয়ে বাঁচলেও বাঁচতে পারে। বিচিত্র জেঠিমা, তিনি এসে বসলেন স্বামীর পাশে। আশ্চর্য বসা। বেলা দুপুর হলেও উঠলেন না। তারপর এসে দাঁড়ালো এনাক্ষী, বলে, আমি বসছি, আপনি একবার। জেঠিমা বললেন, না, তুমি ওপরে যাও। তারপর নীরার দিকে চেয়ে বলেছিলেন, তুই একটু বসবি, আমি স্নান পুজোটা সেরে আসি। সে বসেছিল। 15ই আগস্ট তারিখেও নীরা সারাটা দিন বসেছিল জ্যাঠামশাইয়ের শিয়রে। জেঠিমার সেদিন জ্বর, প্রবল জ্বর। কে বসবে? সেই বসে রইল। ওদিকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য ওখানেই শেষ করো। এই অঙ্কের শেষ হোক চতুর্থ দৃশ্যে। না হলে কাল তো নিরবধি, তার তো ছেদ নেই। জীবনের ঘটনার চলারও ছেদ নেই, ছেদগুলি করে নিতে হয়। এই অঙ্ক আর একটা দৃশ্যে টেনে দাও, কারণ এমন নাটকীয় ঘটনায় তার যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পর 1.5 বছরের মধ্যে একটা বছর ওই জ্যাঠামশাইয়ের শিয়রে বসে থাকা, অথবা অসহায়ভাবে জ্যাঠাইমাকে তার শিয়রে বসে থাকতে দেখা।
এরই মধ্যে কেটে গেল 47 সাল। অজিত ব্যবসার মালিক হয়ে ব্যবসাকে সমৃদ্ধ করে তুলেছে, নতুন বিভাগ খুলেছে, শক্তিগড়ের কাছাকাছি রাইস মিল কিনেছে। শুধু তাই নয়, রেফিউজিদের সেবা করে, দান করে নামও কিনেছে। আগামী ইলেকশনে সে দাঁড়াবে, টিকিট চাই তার। মধ্যে মধ্যে দিল্লি যায়, সঙ্গে এনাক্ষী। নতুন ব্যবসায় বড় ব্যবসাদার শরিক জুটেছে, প্রবীণ হুঁশিয়ার মানুষ। দ্রুত ধাবমান রথ থেকে নেমে অজিতের বৃদ্ধ অসহায় পরাণবাবুর শয্যার পাশে দাঁড়াবার অবকাশ কোথায়? অন্য ছেলেরা, সুজিত, অভিজিৎ, তাদেরও সময় নেই। এর মধ্যে ওই জেঠিমাকে ওই রোগীর পাশে একা রেখে আসতে সে পারেনি। কিন্তু তার যে দিন চলে যায়। দরখাস্ত কয়েকটা করেছিল, কিন্তু কোনোটাতেই সাড়া মেলেনি। একে শুধু ম্যাট্রিক, তার উপর সর্বত্র সরকারি নির্দেশে রেফিউজি অগ্রাধিকার জীবনের মুক্তিপথকে সংকীর্ণ থেকে সংকীর্ণতর করে দিয়েছিল। এরই মধ্যে সে হঠাৎ মনস্থির করলে সে আইএ পরীক্ষা দেবে, পাস সে করবে, যে ডিভিশনই। বইগুলি পড়েই ছিল। আবার সেই বই নিয়ে বসলো এবং একদিন অজিতকে গিয়ে বলল সে পরীক্ষা দেবে, ফি এর টাকা চাই, কিছু বই চাই। অজিত বললে, পরীক্ষা পড়লে কোথায়? পড়েছি। অনেকদিন পর এনাক্ষীর সঙ্গে দেখা, তেতলা ইন্দ্রলোকে। সে মর্তভূমির বাসিন্দা। দেখা বরাবর কদাচিৎই ঘটে, কিন্তু জ্যাঠামশাইয়ের অসুখের পর থেকে রকম সকম যেন অন্য ধরনের হয়ে গেছে। আজকালও দেখা হয় না এমন নয়, কিন্তু সে দেখায় শুধুই তাকানো, দেখা ঠিক হয় না। বোধ করি সেদিন যে জেঠিমা তাকে ফিরিয়ে দিয়ে নীরাকে জ্যাঠামশাই শিয়রে বসতে দিয়েছিলেন এবং এখনো সেই বসে থাকে, তারই প্রতিক্রিয়া এনাক্ষী এমন হয়েছে। আজ হঠাৎ এনাক্ষী হেসে আক্ষেপ প্রকাশ করে ঘাড় নেড়ে বলেছিল, তোমার কপালে শনি দৃষ্টি, না হলে তোমার অন্ন খায় কে? পরীক্ষা দেবে, দিয়ে হবে কি? অজিত বলেছিল, থাক না ও কথা, থাক। তবে তুমি নামছো ওই বিজনেসে, খুব ভালো হিরোইন হতো। সে কঠিন ভাবে বলেছিল, সকল অন্ন সকলের জন্য নয় বৌদি। কারোর জন্য গোবিন্দ ভোগ, কারোর জন্য খুদ। আমার খুদের ভাগ্য, আমাকে আপনি আর এই কথাটা বলবেন না। এনাক্ষী রাগ করে, হেসে বলেছিল, চমৎকার কথা বলো তুমি। আচ্ছা, আর বলবো না। ওগো, টাকাটা দিয়ে দাও বাবু। ওই পরীক্ষা দেওয়া তার ভুল, অথবা ভুল নয়, ওইটাই ভার মুক্তির পথ করে দিয়েছে। সে ফেল হয়ে গেল, পড়তে সে ঠিক পায়নি। জ্যাঠামশাই মরতে মরতে মরছিলেন না, নিদারুণ কষ্টের মধ্যেও প্রাণ বেরুচ্ছিল না। ডান হাত, ডান অঙ্গ অবশ, কথা বলতে পারেন না, গোঙান, প্রলাপের রোগীর মতো চিৎকার করেন। আর বাঁ হাতে ডান হাতের চেয়েও জোরে এবং ক্ষিপ্রতার সঙ্গে জেঠিমাকে মারেন, তার চুল ধরে টানে। ছুটে গিয়ে ছাড়াতে হতো তাকে, মলমূত্র বিছানায় গায়ে লাগে। মুক্ত করেন জেঠিমা। সে অবশ্য 2-4 দিন। তার অগোচর ছাড়া তিনি তাকে নাড়তে দেননি। শেষে বলেছিলেন, ও তুমি করতে যেও না, ও আমি কাউকে করতে দেব না। আমি পুজোয় বসি, বাথরুমে যাই, থাকবেন কিছুক্ষণ ওই অবস্থায়, রথ দৃষ্টে ওই রয়েছে। আমি বারণ করলাম। হেনা আসতো মধ্যে মধ্যে, নাকে কাপড় দিয়ে ঘরে ঢুকতো, কিছুক্ষণ থাকতো, তারপর ছেলের অজুহাত তুলে চলে যেত। একদিন তাকে বলেছিল, তুই ওখানে মরিস কেন? দাদারা তো নার্স রাখলেই পারে। মরণ তো, পরের জন্যই গেলি। সে হাসত। পরীক্ষার ফল বেরোল, সে ফেল হয়েছে। এরই দিন 10 পর প্রায় 1 বছর ভুগে জ্যাঠামশাই মারা গেলেন। জেঠিমা আবার ঘরে ঢুকলেন। সে তার কাছে গিয়েছিল। জেঠিমা বলেছিলেন, এবার আমার বিধবার জীবন নীরা, সেবা আমি কারুরই চাই না, তুমি আমার কিছু ছুঁয়ো না। এরপরেই চলে গেলেন কাশী। সেই দিনই সেও চলে যেত। কিন্তু অজিত দার ছিল না বাড়ি, গিয়েছিল বম্বে। তার টাকায় ছবি হচ্ছে। তার কি সব করবার জন্য বম্বে গেছে এনাক্ষীকে নিয়ে। ফিরে এলে সে বললে, আমার ছবিটা রিলিজ হোক, টাকা আটকে গেছে। তার আগে তো পারছি না, জোর করলে উপায় নেই, পারবো না। জ্যাঠামশাইয়ের আমল থেকেই দলিলপত্র হয়ে আছে। তারপর এই বছরের হিসেব সে নিজেই রেখেছে। ছবি রিলিজ হলো, কিন্তু 2 সপ্তাহেই ছবি শেষ। মাথায় হাত দিয়ে বসলো অজিতদা। একদিন পর এনাক্ষীকে নিয়ে গাড়িতে কোথায় চলে গেল। সুজিত বাড়িতে বসে রইল, আপিস গেল না। দিন কয়েক পর একখানা বড় গাড়ি এসে দাঁড়াল। সুজিত চাকরকে বললে, বল গিয়ে বাবুরা সব বাইরে গেছেন,
কিন্তু চাকরকে ঠেলে তিনি বাড়ি ঢুকলেন। অবশ্য তার আগেই সুজিত খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেছে। অজিত বাবু, অজিত বাবু, সুজিত, কে রয়েছে বাড়িতে? এবার বাধ্য হয়ে বেরিয়ে এলো নীরা। এরা তো কেউ বাড়ি নেই। এক বৃদ্ধ সম্ভ্রান্ত ব্যক্তি নিশ্চয়। তিনি বললেন, কোথায় গেছে? তার আগে আমার কথা জবাব দিন। আপনি এভাবে বাড়ির মধ্যে ঢুকলেন কেন? এ কোনো একজন সম্ভ্রান্ত লোক। বৃদ্ধ নীরার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন, চাকর বললে বাবুরা কেউ বাড়ি নেই। অজিত স্ত্রী ছাড়া কোথাও যায় না, ওর মা কাশিতে। বাধা দিয়ে নিজের ব্যক্তিত্বকে আরোপ করে। নীরা হেসেই বললে, আরো কেউ থাকতে পারেন, দেখতেই পাচ্ছেন আমি রয়েছি। আমার ভুল হয়েছে স্বীকার করছি। অজিতের কারবারে আমি অংশীদার। আমার প্রয়োজন জরুরি। আমার মনে হচ্ছে এরা ইচ্ছে করে আমার সঙ্গে দেখা করছে না, তাই ঠিক হিসেবটা হয়নি। তোমার কথা মনে হয়নি আমার। তুমি তো অজিতের খুড়তুতো বোন। কিন্তু কথাটা কিন্তুতেই চাপা রেখে বলেন, চমৎকার মেয়ে তো তুমি। চুপ করেছিল নীরা। বৃদ্ধ বলেছিলেন, আচ্ছা আসি মা, আমি বৃদ্ধ, কোনো অপরাধ নিও না আমার। পরদিন আপিসের একজন কর্মচারী এসে সুজিতের সঙ্গে দেখা করলেন। সুজিত বেরিয়ে গেল তার সঙ্গে। ফিরে এলো হাসি মুখে। পরদিন যথাসময়ে আপিস গেল। পরদিন সে বৃদ্ধ এলেন। এবার সুজিত সমাদর করে তাকে ড্রয়িং রুমে বসালো। তারপর তাকে ডাকলেন। উনি একবার ডাকছেন। কি হয়েছে সেদিন? হাসতে লাগলো। আসতেই হবে, নইলে উনি আসবেন। বলছেন, আমার ঠিক ক্ষমা চাওয়া হয়। এসেছেন ওই জন্যে। ভারী ভালো লেগেছিল নীরার সম্ভ্রান্ত এই বৃদ্ধের এই বিনয়। আভিজাত্যের প্রতি মোহ তার নেই, বরং একটু বিরূপতাই আছে, কিন্তু সেদিন সম্ভ্রম অনুভব না করে পারেনি এবং লজ্জাও পেয়েছিল। কি মুশকিল দেখো তো, না বুঝে কোনো মানুষকে কি বলে ফেলেছে সে। কুণ্ঠিত ভাবে এসে ড্রয়িং রুমে গিয়েছিল। ভাবতে ভাবতেই গিয়েছিল কি কোন কোন কথাগুলি সত্যই রূঢ় হয়েছিল। ঘরে ঢুকে কিন্তু আরো অপ্রস্তুত হয়ে গেল। একটি যুবকও বসে আছে, সম্ভ্রান্ত রূপবান ছিলেন। বৃদ্ধ বলেছিলেন, এটি আমার ছেলে মা, ভালো ছেলে, এমএ পরে, আমার দুষ্টু ছেলে। এ নিয়ে এই পথে যাচ্ছিলাম, তা মনে হলো সেদিনের ত্রুটি স্বীকার যেন ঠিক হয়, তাই নেমে পড়লাম। সেরে নিতে চাই সেটা। নীরা দুজনকেই নমস্কার করেছিল। তারপর বলেছিল, না, ত্রুটি আমারও হয়েছিল। আপনি যেন কিছু মনে করবেন না। আপনার মতো প্রবীণ সম্মানী লোককে আমার। কথার মাঝখানেই হাহা করে হেসে উঠেছিলেন বৃদ্ধ। বলেছিলেন, অসামান্য মা, শুধু ব্যবহারে নয় রূপেও। তাই তো ভুল হয়ে গেল আমার। কারণ অজিত বলতো আমার খুড়তুতো বোন একটু কালো, বেশি ঠ্যাঙা। আমি চিনতে পারলাম না। তো কালো নও, তুমি শ্যামা, আর ঢ্যাঙাও নও, তুমি মহিমাময়ী। তাই মাথা একটু সাধারণ থেকে উঁচু। যা মিষ্টি করে আমাকে সচেতন করেছিলে, জানো, এই আমার এমএ পড়া ছেলে আমার সামনে কথাটি বলতে পারে না। ছেলেটি সত্যই স্তব্ধ মৌন হয়ে বসেছিল। তারপর ঘটনাগুলো ঘটল অত্যন্ত দ্রুত, যেন বাঁকের মোড় ফিরে সমতলে পড়ে ছুটল ঘটনার কন্যা। অজিত এনাক্ষী ফিরে এলো পুজোর পর। তখন এসেই তাকে ডেকে বললে, ইরা, একটা কথা আছে। আমাদের তো মনে হয় আশ্চর্য সুসংবাদ। সোমেশবাবু তোকে পুত্রবধূ করতে চান। তিনি তোকে দেখে গেছে, ছেলেও দেখেছে, তুইও দেখেছিস। তোর ভাগ্য ভালো রে, আশ্চর্য ভালো। এনাক্ষী বলেছিল, বহু লক্ষ্যের মালিক। তার বিস্ময়ের অবধি ছিল না। সে অভিভূত হয়ে গিয়েছিল। তবু সে বলেছিল, ভেবে বল। সারাটা রাত্রি সে তার নিদ্রাহীন রাত্রি। ঘরে আলো জ্বলছিল। সেই আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্রশ্ন করেছিল, তুমি এত রূপসী, তুমি এত ভাগ্যবতী। আকস্মিকতায় তার অতীতের সব দুঃখ, ভাদ্রের শেষ সপ্তাহে এক রহস্যময়ী জাদুকরীর সোনার কাঠির ছোঁয়ায় বর্ষার কালো মেঘের মতো কোথায় যেন মিলিয়ে গিয়ে শরৎ প্রভাত জেগে উঠেছিল। সেখানে জাদুকরী, আর এখানে সে জাদুকরী ভাগ্য, যাকে সে এতদিন শুধু জেঠিমার সঙ্গে তুলনা করে এসেছে, যাকে সে মানতে চায়। সেদিন তার প্রতি
শ্রদ্ধা হয়েছিল তার। জীবনে মোহবোধ করি ওই একবার। বৃদ্ধ কিন্তু সত্যই সম্ভ্রান্ত, সত্যই অভিজাত। রূপবান যুবকটির স্তব্ধ মৌনতার মধ্যেও একটি সংযত সম্ভ্রম দেখেছিল। সকালবেলা অজিতে এসে ডেকেছিল, হীরা, হীরা। নীরা তখনও ঘুমোচ্ছিল। সারা রাত্রি সে ঘুমোয়। ভেবেই নিজের ভাগ্যকে লক্ষ্মীর মতো বন্দনা করে এই শেষ রাত্রে তার পায়ে আত্মসমর্পণ করে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল। সে ঘুম ভেঙেছিল অজিতদার ডাকে। সে জেগে উঠে বলেছিল, হ্যাঁ বলো, আমার মত আছে, তবে আমার বাবার যে টাকা কটি আছে তাই সব। তার বেশি দাবি করলে চলবে না এবং তা না নিলেও হবে না। তোমরাও কিছু দিতে পারবে না। তাই হয়েছিল। সোমেশবাবু নিজে এসে আশীর্বাদ করে গিয়েছিলেন। গলায় জড়োয়া নেকলেস পরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি রাজ্য চালাতে পারো মা। সঙ্গে সঙ্গে দিন স্থির হয়েছিল অগ্রহায়ণে। জেঠিমা এসেছিলেন কাশী থেকে। সে নিজেই তাকে লিখেছিল এবং অজিতকে বলেছিল তাকে আনতে হবে। তিনি না হলে হবে না, তিনি আমাকে সম্প্রদান করবেন। জেঠিমাও এসেছিলেন। এলো বিয়ের দিন। সেদিন তাকে সাজিয়েছিল এনাক্ষী। নিজের মধ্যেই রূপসীকে পূর্ণ গৌরবে রানীর মতো মহিমায় প্রকাশিত দেখে নিজেই সে নিজের প্রেমে ঘুরছিল। দীর্ঘাঙ্গী পরিপূর্ণ স্বাস্থ্য সমুজ্জ্বল, মধ্য ফাল্গুনের শ্যামলতার মতো উজ্জ্বল শ্যামা, আয়ত নয়না, ঘন কালো এক রাশি চুলের পৃষ্ঠপটে সে যেন কোনো কাব্যের নায়িকা। নায়কের জন্য প্রতীক্ষমানা, অবনতমুখী। জেঠিমা সম্প্রদান করবেন। অভিভূতের মতো বসেছিল নীরা। সারাদিন উপবাস করে আছে। দেহ মন যেন দীর্ঘকালের রোগমুক্তির পর লঘু স্নিগ্ধ শান্ত। মনে হচ্ছে ঘুম আসছে। সে ঘুমের দুহাতের অঞ্জলিতে ধরে না এমনই বড় একটি সুখ স্বপ্নের শতদল। মধ্যে মধ্যে এনাক্ষী এসে প্রশ্ন করছিল, ছেঁড়া কখানা বই, ছেলেদের বই, ও কি হবে? একটু হেসে নীরা বলেছিল, কখানা আমার ছেলেবেলার প্রাইজের বই। আচ্ছা। এনাক্ষীও হেসে চলে গিয়েছিল। আবার আসছিল আর এক কথা জিজ্ঞাসা করতে, কারণ স্থির হয়েছে কাল কুসুন্ডিকা সেরেই ওরা রাত্রে ট্রেনে উঠবে, যাবে ভারত ভ্রমণে। ট্রেনেই হবে ফুলসজ্জা। বরের বাড়িতে প্রীতিভোজন কালই সারা হয়ে যাবে। এনাক্ষী তাই ওর জিনিসগুলি গুছিয়ে দিচ্ছে। নীরা অত্যন্ত ক্লান্তভাবে শান্ত। তারা কিছু মনে করবারও শক্তি নেই। ভাগ্যের ঐশ্বর্যময় ইন্দ্রপুরী জবনিকা উঠছে তা দেখে বিস্মিত হবার মতো শক্তি নেই তার। প্রথম সন্ধ্যাতেই লগ্ন। পাত্র এসেছে, সানাই বাজছে। চারিদিকে ব্যস্ততার কোলাহল। ফুলের মালার, ফুলের সজ্জার, পুষ্পসারির সৌরভে চারিদিক ভরে গেছে। এদিক দিয়ে অজিতদা আয়োজনে ত্রুটি রাখেনি। সেক্ষেত্রে নীরার কথা শোনেনি। সে বাড়িটাকে খুব ভালো করে সাজিয়েছে। খাওয়া দাওয়ারও আয়োজন করেছে সরকারি গেস্ট কন্ট্রোল অর্ডারকে সুকৌশলে ফাঁকি দিয়ে। রসুন চৌকি বাজছে। মেয়েরা সব বাইরের প্যান্ডেলের দিকে এগিয়ে বসেছে, বর দেখছে। নীরা বসে শূন্য মনে যেন ডুবে যাচ্ছিল সুখ স্বপ্নের মতো একটি অনুভূতির মধ্যে। অকস্মাৎ কি একটা চিৎকার উঠল, কি কি কে কে, এই এই নিকালো নিকালো। এইসব ছাপিয়ে একটি নারী কণ্ঠের আর্ত কান্না বেজে উঠল, না না, আমি যাব না, না, উনি আমার স্বামী, আমার আমার। চমকে উঠল নীরা। ঘুমন্ত সুখ স্বপ্নে ভোর মানুষের গায়ে অস্ফুট স্বরে জ্বলন্ত আংরা পড়লে যেমন ভাবে চমকে ওঠে। পাশের ঘরে তার হাত থেকে যেন এক গ্রাস বাসন পড়ে গেল ঝনঝন শব্দে। বোধ করি সেই বললে, ও মা, মেয়েটা যে সন্তান হবে গো, ও যে বলছে বড় স্বামী, ওকে বিয়ে করেছে। ও মা, কোথায় যাবে গো? সানাই থেমে গেছে। কে চিৎকার করে উঠল ভারী গলায়, পুলিশে খবর দাও অজিত, এরা ব্ল্যাকমেলার। কোথায় টেলিফোন? চলো, নিজেই বলছি আমি, ডেপুটি কমিশনার আমার বন্ধু, চলো। তোমরা এদের বসিয়ে রাখো, ধরে রাখো। নীরা উঠে দাঁড়িয়েছিল। আসরটা আশ্চর্য রকমের প্রশ্নের গুরুত্বে নির্বাক হয়েছে। মেয়েটি শুধু থামেনি, সে বলছে, তবু তুমি বলো। তার সঙ্গে কান্নার স্পষ্ট প্রকাশ। সে কি নির্মম বাস্তবের নিষ্ঠুর প্রকাশ। মহাকাব্যের বর্ণনার মতো আলো নেভেনি। পুষ্পসজ্জা নিষ্প্রভ হয়নি।
সৌরভের হানি ঘটে, তবে হ্যাঁ, সানাই থেমে গিয়েছে। ওদের মানুষে বাজার মেয়েরা ছুটে এসে বারান্দায় দাঁড়িয়েছিল রেলিং এ ভর দিয়ে। কি হলো? তাদের সঙ্গে সেও থরথর করে কাঁপছিল সর্বাঙ্গ। বুকের মধ্যে হৃৎপিণ্ড ভরে উদ্বেগে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। মিনিটে যদি হৃৎপিণ্ডের সংখ্যা সীমায় বাঁধা থাকে, তবে সে তখন 1 মিনিটে বহু মিনিট অতিক্রম করছিল। হয়তো সমস্ত পরমায়ুর স্পন্দন সংখ্যা শেষ করে লুটিয়ে পড়তে চেয়েছিল, অথবা এই ঘটনার সময়টা সংক্ষিপ্ত করে দিতে চেয়েছিল। একটি সুন্দরী মেয়ে, মা হবে অল্প দিনে। দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সে কাঁদছে আর বলছে, ওগো তুমি বলো। বর পাথর নতশির, যার মধ্যে তার স্বীকৃতি সুস্পষ্ট। সঙ্গে বৃদ্ধ আর কয়েকজন অল্প বয়সী ছেলে। বৃদ্ধ সম্ভ্রান্ত সোমেশবাবুর আজ এই মুহূর্তে কি মূর্তি! হাতের রূপ বাঁধানো ছড়িটা ঠুকছেন আর বলছেন, তুমি মিথ্যেবাদী, তুমি জোচ্চোর, ঠগ, তোমরা বেরিয়ে যাও। আমি এক্ষুনি ডিসিকে টেলিফোন করতে চাই। অজিত কিন্তু নড়ছেন না, যেন দণ্ডমুণ্ডের কোন শাসনকর্তা যিনি মুহূর্তে দণ্ড হিসাবে মুন্ডটা অনায়াসে গ্রহণ করতে পারেন। তার অন্যের সাহায্য নিতে সংকোচ বোধ হচ্ছে। অজিতা তার সুরে সুর মিলিয়ে বলছে, ব্ল্যাকমেলার্স। মেয়েটির সঙ্গে বৃদ্ধ হাত জোর করে বলছে, না না, ঈশ্বরের শপথ করে বলছি এ সত্য। আপনার ছেলে আমার মৃত পুত্রের সহপাঠী ছিল। আমি গরিব, আমি সাধারণ, কিন্তু সে লেখাপড়ায় অসাধারণ ছিল। সেই সূত্রে আপনার ছেলে আমার বাড়ি আসতো। আমার ওই মেয়ে হতভাগিনী, বিবেচনা করেনি, বিচার করেনি সম্ভব অসম্ভব, হাত বাড়িয়েছিল আপনার পুত্রের দিকে। আমার ছেলের মৃত্যুর পর স্নেহের মধ্য দিয়ে ঘটেছে এটা। দোষ আপনার ছেলেকে আমি দেব না, জেনে ওই সংবাদ দিয়েছি মেয়েকে। কিন্তু তখন আর উপায় ছিল না, সর্বনাশ তখন ঘটে গেছে। দয়া করুন। প্রমাণ কি? আপনাকে আমি পুলিশে দেব। এই দেখুন ওদের বিবাহের পরদিনের ছবি। জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে, কিসের বিবাহ, কই সার্টিফিকেট কই? রেজিস্ট্রি করে বিবাহ হয়নি, কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। হিন্দু মতে ভগবান সাক্ষী রেখে। ভগবান সাক্ষী? আমরা ব্রাহ্মণ, আপনি কায়স্থ। হিন্দু মতে ভগবানের বিবাহ স্বীকার করেন না। চলে না, আপনি চলে যান। ধীরে ধীরে এসে ঘরে ঢুকে নীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। এ কি করবে সে? পৃথিবী শূন্য হয়ে গেছে তার কাছে। বুকের মধ্যে একটা ঝড় বইছে শুধু, হাহাকার ক্রোধ মিলে প্রচন্ড একটা কিছু। কানে এলো পাশের ঘরে এনাক্ষী বলছে, ওরা খবর পেলে কি করে? ছি 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 ছি। অজিতদা বললে, কি করে জানবো? আমি কি করে বলবো? আমি বারবার সোমেশবাবুকে এইসব সব করতে বারণ করেছিলাম। নিজেকে বড় পয়গম্বর মনে করে। হ্যাঁ, ওরা আবার কিছু করতে পারে। তারপর বিয়ে যদি ভেঙে যায়, টাকা তো সোমেশবাবু ছাড়বেন না। আমি কি করবো বলার মানেটা ভেবেছ? টাকাটা ছাড়ছিলেন তিনি এই জন্যে। সকল আবরণ ছিঁড়ে গেল অনেকক্ষণ, অর্থাৎ সেই মুহূর্ত থেকেই ছিঁড়তে শুরু করেছে। তার অন্তরের সুখ কল্পনার মোহ চেপে ধরেছিল, ছিঁড়তে দেবে না। কিন্তু সমস্ত ঘটনাগুলি এমনই নিষ্ঠুরভাবে সত্যের শক্তিতে প্রচন্ড যে টেনে ছিঁড়ে খুঁড়ে ছড়িয়ে দিয়ে নগ্ন করে দিলে। শেষ টান দিলে এনাক্ষীর কথা। নগ্ন সত্য তার সামনে এসে ব্যঙ্গ হেসে দাঁড়াল। না, সত্য ব্যঙ্গ হাসি হাসে না। সে ভাবলেশীন মুখে দাঁড়িয়ে প্রশ্ন করে, বলো এবার কি করবে? স্থির করো তোমার পথ। সেই তার পথের দিকে অঙ্গুলে নির্দেশ করে দিয়েছিল, ওই পথ। এবারই সদর পার হয়ে বিশাল পৃথিবীর দিকে দিকে পথ চলে গেছে, যে পথে বারবার চলতে চেয়েছে কিন্তু চেয়েও পারেনি। আজ বের হও, এই রাত্রেই, এই মুহূর্তে। বিলম্ব সে করেনি। মালা ছিঁড়ে ফেলেছিল, গহনা খুলে ফেলেছিল, শাখা ভেঙে ফেলেছিল। কোণে চন্দন, মুখের কাজল, মুখের প্রসাধন মুছে বেনারসি শাড়ি ব্লাউজ বদলে সাধারণ শাড়ি ব্লাউজ পরে বেরিয়ে পড়বার মুখে থমকে দাঁড়িয়েছিল। ঘরখানা আবৃত রণজিতের ঘর, তার জন্য এখন থেকে সাজানো থাকবার কথা। রণজিতের ড্রয়ার খুলে সে বের করে নিয়েছিল তার একখানা ছোট নেপালি ভোজালি। রণজিৎ যেখানে তাকে দিয়েছিল সেখানে সে স্বপ্নের মোহে খাপে ভরে বাক্সে রেখেছে, কাছে নেই।
এটা তার চেয়ে ছোট কিন্তু মারাত্মক। আর ভেবে নিয়েছিল সাজানো দান সামগ্রীর মধ্যে রাখা একটি ছোট ভেলভেটের থলি, তাতে ছিল নগদ 101 টাকার ধাতুর টাকা। বিবাহ সভার সবার সামনে এসে সে দাঁড়িয়েছিল, অকুণ্ঠিতা অসম সাহসে। সে তখন অগ্নি শিখার মতো জ্বলছে, প্রদীপ্ত। সে তখন সোমেশ বাবুকে বলেছিল, আপনার পুত্র আর পুত্রবধূকে নিয়ে ফিরে যান দয়া করে, আমি বিবাহ করব না। চমকে উঠেছিল সমস্ত সভাটি। অজিত ছুটে এসেছিল। মীরা, সে ভুজালিটা বের করে বলেছিল, এসো না আমার কাছে, তাহলে আমি আত্মহত্যা করব। হতভাগিনী সে মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। মীরা তাকে বলেছিল, জোর করে তোমার স্বামীকে ওখান থেকে টেনে নামিয়ে নিয়ে যাও, সে তোমার দায়, আমি চলে যাচ্ছি। মীরা! অজিত আর একবার চিৎকার করছিল। বাকি সব স্তব্ধ, স্তম্ভিত। সে তারই মধ্যে চিন্তাহীন মনে, শঙ্কাহীন চিত্তে দর্পিত পদক্ষেপে বেরিয়ে গিয়েছিল সদর দরজা দিয়ে। সেখানে ডেকোরেটরদের সাজানো ফটকের মাথায় রসুন চৌকির লোকগুলি বসেছিল অবাক। মীরা! আবার চিৎকার করেছিল অজিত। না, থাক, মনা ঘোষের উচ্ছিষ্ট কন্যায় আমার প্রয়োজন নেই। সোমেশ বাবুর গম্ভীর কণ্ঠ শুনতে পেয়েছিল সে। একবার ইচ্ছে হয়েছিল সে ফিরে জবাব দিয়ে আসে, কিন্তু আত্মসম্বরণ করেছিল সে। ছোড়াটায় হাত রেখে রাত্রি পৃথিবীর পথে এগিয়েছিল নির্ভর। পুনে সজ্জার এলো খোপাটা কখন এলিয়ে গেছে। কাজল লতাটা তবু কিভাবে জড়িয়ে আটকে ছিল চুলে। পিঠে মধ্যে মধ্যে বিঁধছিল বলেই খেয়াল হলো, কি এটা, কাজল লতা? ব্যঙ্গে আপনিই তার ঠোঁট দুটো ভঙ্গি করে উঠেছিল। সেটাকে টেনে নিয়ে ফেলে দিয়েছিল পথে। তার মুক্তি। শেষ করো দ্বিতীয় যবনিকা পড়ু। বলতো, বিনোদ সেন ব্যঙ্গ করে, তাকেই যেন ব্যঙ্গ করে বলল, যান এবার, নাটক তো হয়ে গেছে। অর্থাৎ সেই নাটকটা করছিল। তার প্রস্থানের পরেই নাটক শেষ হয়েছে। তোমরাই বিচার করে বলো, জীবন তার নাটক কিনা। সে সত্যই নাটকের নায়িকার মতো বিপর্যয়ের পর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কিনা তোমরাই বলো। বিপর্যয় এদেশে সবার জীবনেই আছে। আসে যদি বলো, তবে বলবো আসে, কিন্তু তারা লড়াই করে না, সভয়ে আত্মসমর্পণ করে বলেই তারা নায়িকা হয় না। তবে তার মতো নায়িকা বাংলাদেশে একালে অনেক আছে গো। হেনা নয়, নীরারাই এ যুগে বেশি। যারা কলেজে পড়ছে, চাকরি করে বাপ মাকে পুষছে, তারা হেনাদের মতো মনাদের সঙ্গে প্রেম করে না। হেনার বর অমলই পাষণ্ড মনা, এরা মনে করে এরা হেনাদের দল। হেনারাও মাঠে বেড়ায়, হোটেলে যায়, তাদের নিয়ে এরা খেলা করে, ভাবে সবাই হেনা। কাছে গিয়ে চর খায় নীরাদের। বিনোদ সেনের মতো লোকও তাই ভাবে, খণ্ড। সে ভাবছে বিনোদ সেনকে সে চর মারবে না কেন? না, তা পারেনি। শেষ হলো আজকের মতো মহাশ্বেতা উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন। আর আমার চ্যানেলে অনেক গল্প উপন্যাস রয়েছে, প্লেলিস্ট থেকে দেখে পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।